ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পি ব্লক সেকেন্ড ক্লাস, এটাই লাস্ট ক্লাস পি ব্লকের। আমরা বোরন ফ্যামিলি অ্যান্ড কার্বন ফ্যামিলি নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। আজ কার্বনের স্পেশাল কিছু কম্পাউন্ড, কিছু রিয়াকশন, এগুলো নিয়ে আজকে আলোচনা করে পি ব্লক টোটাল কমপ্লিট হবে ক্লাস 11-এ। ঠিক আছে, তো সবার কাছেই এখন কিন্তু 8 তারিখের পরে এক্সাম, তো সেটাই এখন মাথায় ঢুকছে, তাই না? কবে প্র্যাকটিস স্টার্ট হবে, কবে প্র্যাকটিস স্টার্ট হবে। আর এইগুলো আর অতটা ভালো লাগবে না, যেন মনে হয় রিভিশনে ঢুকলে ভালো হয়। তো যাই হোক, কষ্ট করে আর একটা দিন ক্লাস তোমাদের দেখতে হবে, যেটা একটা দিনে এস ব্লক চ্যাপ্টার, পুরো একটা দিনে এস ব্লক চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। দিলে তাহলে পুরো 98% সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা পি ব্লকের আজকের ক্লাসে শেষ হয়ে যাচ্ছে, আর একটা ক্লাস এস ব্লক দেখবে, দেখার পরেই আমরা প্র্যাকটিসে যাব। ঠিক আছে, তো মোটামুটি একটা মাস হাতে সময় পাবে, তো সেই মতো করে আমরা প্র্যাকটিসে নামবো। এবং প্র্যাকটিসে নামার সময় আমরা শিডিউল বলে দেবো, কিভাবে প্র্যাকটিস করবে, তার প্যাটার্ন, মানে সেই এক মাসটা কিভাবে কাটাবে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, একদম সহজভাবে যাতে নাম্বারটা গ্রিপে চলে আসে সেই সিস্টেমও বলে দেবো। তো যাই হোক, আজকের ক্লাসে দেখো, দুটো দিন তোমাকে অপেক্ষা করতেই হবে, দুটো ক্লাস। তো যাই হোক, কার্বন ফ্যামিলি স্পেশাল দেখো, সেটা দেখো কিভাবে কি ক্লাসে আলোচনা হবে। তো কটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো নিয়ে প্রথম যেমন প্রপার্টিটা রয়েছে ক্যাটিনেশন প্রপার্টি, ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম মানে কি জানো? একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে, আরেকটা অ্যাটম আরেকজনের সাথে, আরেকজনের সাথে এই যে সিঙ্গেল বন্ড করে জুড়ে জুড়ে থাকার প্রবণতা, যেটা কার্বনের সব থেকে হাইয়েস্ট ক্যাটিনেশন প্রপার্টি আছে। ঠিক আছে, তো এটাকে আমরা ক্যাটিনেশন প্রপার্টি বলছি। তো এখন ব্যাপার হচ্ছে, আমি কার্বন ফ্যামিলিতে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড যত নিচের দিকে যাচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি কমে যাচ্ছে। তার কারণ কি? কার্বনের বন্ড ছোট, সিলিকনের বন্ড বড়, জার্মেনিয়ামের আরো বড়, টিনের আরো বড়। জানো তো অ্যাটমিক সাইজ উপর থেকে নিচে গেলে বড় হয়। তো অ্যাটমিক সাইজ যত বড় হবে বন্ড লেন্থ বড় হবে, বন্ড লেন্থ যত বড় হবে তত তাড়াতাড়ি বন্ডটা ভেঙে যাবে। তাহলে বন্ড ভেঙে যদি যায়, বন্ডটা জুড়বে কি করে? অত বেশি লং চেন। ওই জন্য লং চেন একমাত্র কার্বনেরই ভালো হয়, উপর থেকে নিচে গেলে ক্যাটিনেশন প্রপার্টি কমে যায়। ঠিক হয়ে গেল ক্যাটিনেশন প্রপার্টি। নেক্সট টপিক পি পাই ডি পাই, সেটা আবার কি? একদম সিলেবাসে মেনশন করে দেওয়া আছে, এই দুটো কম্পাউন্ড নিয়ে আলোচনা করতে বলেছি। এর নাম ট্রাইমিথাইল অ্যামিন, ভালো করে মনে রাখো। এর নাম ট্রাইসিলাইল অ্যামিন। দুটো স্ট্রাকচার এঁকেছি, দুটোই প্রথমত এই অবস্থায় থাকলে দুজনেই sp3। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, দেখো এই কার্বনে দেখো 4টে বন্ড, এখানে একটা আর 3টে এইচ এর সাথে। এরও সিলিকনে 4টে বন্ড, এখানে বন্ড করেছে আর 3টে এইচ এর সাথে। 4টে বন্ডে 2টো করে ইলেকট্রন, মানে 8টা করে ইলেকট্রন সবার আছে। কিন্তু 8টা করে ইলেকট্রন থাকলে কি হবে? কার্বনের লাস্ট সেলে ভ্যাকেন্ট ডি নেই, কিন্তু সিলিকনের লাস্ট সেলে ভ্যাকেন্ট ডি আছে। কারণ সিলিকনের ইলেকট্রন কনফিগারেশন 3s2 3p2, তার মানে 3d ফাঁকা আছে। কিন্তু কার্বনের 2s2 2p2, 2d তো আর হয় না ওর। তাহলে এর যে ভ্যাকেন্ট ডি আছে, এর লোন পেয়ারটা এ নেবে, মানে এখানে একটা ডাবল বন্ড করছে। এই নেওয়ার জন্য এখানে যে সিগমা বন্ডের ওপর আর একটা পাই বন্ড হচ্ছে, যেহেতু এর পি থেকে ডি তে ওভারল্যাপের জন্য বন্ডটা হচ্ছে, যেন এর নাম পি পাই ডি পাই। আর এইটা হওয়ার জন্য তোমরা জানো নিশ্চয়ই, একটা ডাবল দুটো সিঙ্গেল হলে সেটা sp2 হয়ে যায়। ওই জন্য দেখো ট্রাইসিলাইল অ্যামিন sp2 আর ট্রাইমিথাইল অ্যামিন sp3। sp2 হলে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, মানে ত্রিকোণীয় সমতলীয়। আর sp3 লোন পেয়ার একটা থাকলে, এমনি sp3 এর ক্ষেত্রে টেট্রাগোনাল চতুস্তলক, কিন্তু লোন পেয়ার আছে বলে ট্রাইগোনাল পিরামিড, মানে ত্রিকোণীয় পিরামিড আকৃতি। শুধু সেখানেই নয়, আরো একটা ব্যাপার আছে, এর বেসিসিটি বেশি, ক্ষারকীয়তা বেশি, এর ক্ষারকীয়তা কম। কেন? যেহেতু এই লোন পেয়ারটাকে ডোনেট করে দিল, আর এর লোন পেয়ার অ্যাভেলেবিলিটি নেই, কিন্তু এর লোন পেয়ারটা সবসময় এখানে স্টে করছে, ওই জন্য কাউকে সহজে ডোনেট করতে পারে। এর তো নিজের কাছে থাকছে না সবসময়, সেই জন্য এর বেসিসিটি বেশি, এর বেসিসিটি কম। ঠিক আছে, পি বাই ডি পাই ব্যাপারটা বুঝে গেলে। এর পরের টপিক হচ্ছে পি পাই পি পাই। দেখো তোমরা সবাই জানো CO2 কেমিক্যাল বন্ডিং এ একদম স্ট্রাকচার শিখে গেছে কিভাবে হয়। CO2 তে অবশ্যই জানো ডবল বন্ড হওয়া মানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। এখানে পাইটা কিন্তু দেখবে পি পাই পি পাই, কারণ এখানে ও এর লাস্ট ইলেকট্রন পি তে আছে, এরও কার্বনের লাস্ট ইলেকট্রন পি তে আছে। পি এর সাথে পি এর ওভারল্যাপ হচ্ছে, এখানে যেটা পি এর সাথে ডি এর ওভারল্যাপ হচ্ছে বলে পি পাই ডি পাই, আর এখানে পি এর সাথে পি এর ওভারল্যাপ হচ্ছে বলে পি পাই পি পাই। এবার একটা পি অরবিটাল আর একটা পি অরবিটাল তোমরা জানো, এরা পাশাপাশি ওভারল্যাপ হয়ে পাই বন্ড ফর্মেশন হয়। অ্যাটমের সাইজ যত বড় হবে, বন্ড লেন্থ বড়, মানে সিগমা বন্ডের দৈর্ঘ্য বড়, পি অরবিটাল গুলো দূরে থাকবে, তখন পাশাপাশি ওভারল্যাপটা অত ভালো হবে না। কার্বন ডাই অক্সাইডে মোটামুটি হয়ে যায়। সিলিকনের সাইজ বড় বলে সিলিকনের পি অরবিটালের সাথে এর পি অরবিটালের ওভারল্যাপটা ভালো করে হয় না, মানে এর পাই বন্ড ফর্মেশনটা হবে না। সেই জন্য CO2 এর শেপ এরকম হলেও এর কিন্তু SiO2 শেপ কিন্তু এরকম নয়, অর্থাৎ এই পাই বন্ডটা ফর্মেশন হবে না। পাই বন্ড যেহেতু হবে না, সবই সিগমা, ওই জন্য SiO2 এরকম সিগমা বন্ড করে এইরকম স্ট্রাকচার থাকে।
SiO2 হোল এন ফর্মে। আর তার জন্য SiO2 এইরকম স্ট্রাকচার বলে একটা হোল এন পলিমারিক স্ট্রাকচার আছে বলে SiO2 কিন্তু অনেক বড় সাইজ, অ্যাট্রাকশন ফোর্স নিজেদের মধ্যে বেশি, ওই জন্য একটা সলিড মানে কঠিন অবস্থায় অবস্থান করে। আর এদের সাইজটা ছোট বলে মলিকিউলস গুলো দূরে দূরে থাকে, ওই জন্য ওরা গ্যাস ফর্মে থাকে। ঠিক আছে, CO2 গ্যাস, SiO2 কঠিন পদার্থ। নেক্সট আমরা টপিকে যাব, 4 নম্বর টপিক, অ্যালোট্রপি অফ কার্বন, কার্বনের বহুরূপতা। এস ব্লক আর পি ব্লক এই দুটো চ্যাপ্টার যে আমরা করাচ্ছি, এখানে কিন্তু অনেক ইনফরমেটিভ বিষয়, আমি কনসেপ্টগুলো দিচ্ছি, বাকি তোমাকে কিন্তু ইনফরমেশনগুলো অনেক কিন্তু মুখস্থ। আমরা যখন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে যাবো আমি সেই প্যাটার্ন বলে দেবো তোমাকে, যে পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং যখন পড়বে তখন আলাদাভাবে পড়তে হবে, এস ব্লক পি ব্লক যখন পড়বে আলাদাভাবে পড়তে হবে। পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট নিয়েই পি ব্লক এস ব্লক হয়েছে, কিন্তু কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু বাকি মুখস্থগুলো যেহেতু প্রচুর আছে সেখানে কিভাবে করতে হবে সেটা আবার আলাদা। আর পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং এ পুরোটাই কনসেপ্ট, সেটা আবার আলাদাভাবে করতে হবে। তো যাই হোক, অ্যালোট্রপি অফ কার্বন, কার্বনের বহুরূপতা, তোমরা দেখবে ক্লাস 7-8 এগুলো পড়েছো। ক্রিস্টালাইন, অ্যামরফাস, নিয়তাকার, অনিয়তাকার। নিয়তাকার বা ক্রিস্টালাইনের 4টে ভাগ, হিরক, ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন, গ্রাফিন, কার্বন ন্যানোটিউব। আর অ্যামরফাস তার ভাগ হচ্ছে চারকোল, সুট, ঝুল, কোক, গ্যাস কার্বন। তো মোটামুটি সবগুলোর মোটামুটি জিনিসটা কি, তার হাইব্রিডাইজেশন সংকরণ অবস্থাটা কি, কি ব্যবহার, আর কিছু স্ট্রাকচারাল ইউনিট, মোটামুটি এই কটা জেনে রাখলি, তার প্রিপারেশন, আর মোটামুটি কিছু লাগবে না। তো মোটামুটি আমি যদি বলি, দেখো আমি অ্যামরফাস দিয়ে যদি চারকোল বলি, তোমরা সবাই জানো, দেখো কাঠকে যদি পোড়াও, ওপরে যদি উনুনের ওপরে কাঠ রাখো পুড়ে ছাই হয়ে যাবে, নিচে কাঠ রাখলে দেখবে পুড়ে ছাই হবে না, কাঠ কয়লা হবে। ওই কাঠ কয়লাটাই চারকোল। কেন বলো তো? ওপরে অক্সিজেন পাচ্ছে বলে ওটা তোমার পুরো দাউ দাউ করে জ্বলে ধোঁয়া বেশি হবে না, আগুন জ্বলছে, ছাই হয়ে যাচ্ছে। আর নিচে অক্সিজেন পাচ্ছে না, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, সেখানটা কিন্তু অন্তর্ধূম পাতন, ঠিক আছে, পার্সিয়াল অক্সিডেশন হচ্ছে, সেখানে কিন্তু তোমার কাঠ কয়লা হবে, সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হবে। যেখানে ধোঁয়া বেশি কার্বন মনোক্সাইড তৈরি হয়, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো কাঠ কয়লা সেই চারকোল, ঠিক আছে। এগুলো ঝুল, কোক, গ্যাস কার্বন, এগুলো পড়ে নেবে। ডায়মন্ড, গ্রাফাইট, দেখো আমি দুটো এক্সাম্পল আমি একটু আলোচনা করছি, দেখো ডায়মন্ড আর গ্রাফাইট নিয়ে, হিরক গ্রাফাইট নিয়ে। এটা গ্রাফাইট, হিরকের স্ট্রাকচার, ডায়মন্ড এটা গ্রাফাইটের স্ট্রাকচার। দেখো এক একটা ডায়মন্ডের প্রত্যেকটা কার্বন 4টে করে কার্বনের সাথে জুড়ে আছে। আমি পাশে স্ট্রাকচার আঁকিনি বলে তোমার মনে হচ্ছে দুটো, এখানে সব এরকম বড় স্ট্রাকচার, ঠিক আছে। একটা কার্বন ম্যাক্সিমাম 4টে কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এখানে একটা কার্বন ম্যাক্সিমাম 3 জনের সাথে বন্ড করে আছে। দেখো তাহলে কার্বনের লাস্ট সেল ইলেকট্রন 4টে, তাহলে এখানে 4টে ইলেকট্রন বন্ড ফর্মেশন করে ফেলেছে। এখানে কিন্তু 3টে ম্যাক্সিমাম বন্ড হয়েছে, মানে একটা ইলেকট্রন পড়ে আছে। যে ইলেকট্রনটাই ফ্রি ইলেকট্রন সেটাই ছোটাছুটি করবে, তার জন্য এটা কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টাইভ, মানে হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম। এটা কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টেন্স দেখাবে না। আর যেহেতু একটা কার্বন 3টে অ্যাটমের সাথে জুড়ে আছে, যেন sp2, এখানে 4 জনের সাথে জুড়ে আছে বলে sp3। আরেকটা কথা, এই স্ট্রাকচারটা রিজিড, এটা হার্ড, এখানে মাঝখানে গ্যাপ আছে বলে ডেন্সিটি কম হবে। শুধু তাই নয়, একটা চাপলে এরা বসে যাবে, পিছলে যাবে, মানে ওই জন্য লুব্রিকেন্ট একটু নরম প্রকৃতির হয়, ঠিক আছে। স্ট্রাকচার এই ব্যাপার ইউজ গুলো পড়ে নিলে, স্ট্রাকচার থেকে কিভাবে কি প্রপার্টিজ এর ডিফারেন্স আসছে সেইগুলো একটু পড়ে নেওয়া, ঠিক আছে কিনা। তো নেক্সট আমরা টপিকে যাব, 5 নম্বর টপিকে। হ্যাঁ, CO2 প্রিপারেশন পড়ে নেবে। কার্বন মনোক্সাইডের যে প্রিপারেশন গুলো আছে, CO2 প্রিপারেশন একদম ছোটবেলাতেও পড়েছো। CO2 প্রিপারেশন করতে কোনটা ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করা হয় না, সেইগুলো একটু জেনে নেওয়া। তো এখন একটা ব্যাপার না বললেই নয়, এটা অক্সালিক অ্যাসিড, যাতে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে এই জল শোষী পদার্থ ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয়, ওই জন্য জলটাকে বের করে নিয়েছে। তৈরি হচ্ছে দেখো CO আর CO2 মিক্সচার। এখানে কিন্তু CO বা CO2 তৈরি হয়নি, CO মিশে আছে। তুমি CO টোটালটাকে কিভাবে CO2 তে কনভার্ট করবে বা CO তে কিভাবে কনভার্ট করবে। দেখো আমি যদি হট CO দিই, কিউপ্রিক অক্সাইড অ্যাকচুয়ালি CO এর সাথে রিঅ্যাকশন করে CO2 হয়ে যায়, হলো, আর কপার তৈরি হয়। আর যদি শ্বেততত্ত্ব কোক দাও, হিটেড কার্বন, তখন CO2 কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে কার্বন মনোক্সাইড করে। তাহলে এটা দিলে CO CO2 হয়ে যাচ্ছে, তাহলে CO যদি CO2 হয়ে যায়, CO2 তো এমনি ছিল, তাহলে টোটালটাই CO2 হয়ে যাচ্ছে। আর কার্বন দিলে CO2 কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে CO করছে, আর CO তো এমনি ছিল, তাহলে টোটালটাই CO হয়ে যাচ্ছে। তাহলে এক্সামে দিবে CO মিক্সচারকে CO2 করতে গেলে হট CO দিতে হবে, CO মিক্সচারকে CO করতে গেলে কার্বন দিতে হবে, বা এরকম বলতে পারে CO থেকে CO2 করার জন্য CO দিতে হবে, CO2 থেকে CO করার জন্য কার্বন দিতে হবে।
এবার দেখো তোমাকে একটু কনসেপ্ট কাজে লাগাতে হবে। যেমন দেখো তোমরা আগের দিনই শিখে গেছে অক্সিডেশন নাম্বার কত বলো। ওয়ের তো -2, তার মানে কার্বনের +2। এখানে ওয়ের -2 × 2 -4, তাহলে কার্বনের +4। তাহলে এখানে কার্বনটা +2 থেকে +4 হয়েছে, মানে ইলেকট্রন কি করেছে, রিলিজ, অক্সিডেশন হয়েছে। নিজের অক্সিডেশন মানে রিডিউসিং প্রপার্টি, তাহলে এটা কার্বন মনোক্সাইডের বিজারণ ধর্মের উদাহরণ। ঠিক আছে, মানে কার্বন মনোক্সাইডের রিডিউসিং প্রপার্টির এক্সাম্পল। তো অক্সিডেশন নাম্বার দেখে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে জারণ হয়েছে না বিজারণ হয়েছে। যাই হোক, এইবার আমাদের যেটা জানতে হবে, CO2 মিশে আছে, সেখান থেকে CO2 করেছে, CO করেছে, খুব ভালো কথা। এবার CO2 মিশে আছে, সেখান থেকে CO আর CO2কে সেপারেট করবে কি করে, আলাদা করবে কি করে, দিতে হবে অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড। ভালো করে মনে রাখো, অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড, যেটা কিন্তু কার্বন মনোক্সাইডকে অ্যাবসর্ব করে একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে, যেটা সলিড মেটেরিয়াল, কঠিন পদার্থ। তাহলে CO দুজনই গ্যাস, অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দিলে সিওটাকে অ্যাবসর্ব করে নিচ্ছে, কঠিন সলিড হয়ে যাচ্ছে। CO2 কিন্তু গ্যাস আছে, তাহলে ওই গ্যাসটাকে বের করে নাও, বের করে নিলে পুরোটা। এবার তোমার হাতে পড়ে আছে কি, অ্যামোনিয়াকাস কিউপ্রাস ক্লোরাইডের সাথে CO মিশে আছে। এবার ওটাকে হিট করো, করলে সিওটা যখন বেরোবে, সেই সিওটাকে আবার আলাদা পাত্রে নিয়ে নাও, ব্যাস CO2 সেপারেট হয়ে গেল। বুঝে গেল? কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার দেখো, কার্বনের 4টে ইলেকট্রন, অক্সিজেনের 6টে ইলেকট্রন লাস্টে হওয়ার পরেও দেখো কার্বন স্টেবল নয়, মানে যেহেতু অক্টেট ফিল আপ হয়নি, এর লোন পেয়ারটা নেয় বলে দুটো কোভ্যালেন্টের উপরে একটা কোঅর্ডিনেট বন্ড হয়েছে। এখন কার্বন মনোক্সাইডে যে দুটো ইলেকট্রন আছে, তার জন্য কি জানো, আমাদের শরীরে হিমোগ্লোবিনে আয়রন, সেই আয়রনকে আমরা এমনি নেচারে যে অক্সিজেন থাকে O2, এই O2 ওয়ের যে লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা গিয়ে হিমোগ্লোবিনের আয়রনে অ্যাটাক করে অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে, যেটাই রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হতে হয়ে প্রত্যেকটা সেলে অক্সিজেন যায়। কার্বন মনোক্সাইডও কিন্তু ওইভাবে হিমোগ্লোবিনের সাথে বন্ড করতে পারে, যেটা কার্বক্সি হিমোগ্লোবিন। তখন অক্সিজেনের জায়গায় কার্বন, মানে এর কম্পিটিটর হয়ে যাচ্ছে আর কি। তোমার অক্সিজেন ঢোকার কথা, তার সাথে কম্পিটিশন এখন কার্বন মনোক্সাইড। বেশি বেশি করে সিগারেট বিড়ি খেলে আর কি যেতে হয় আর কি। কার্বন মনোক্সাইড ঢুকে গিয়ে অক্সিজেনকে তাড়িয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে কোষে কোষে কার্বন মনোক্সাইড ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে আবার কার্বন ডাইঅক্সাইড কেন ঢুকতে পারে না, কার্বন ডাইঅক্সাইডের সাইজটা বড় বলে ওই মানে ক্যানেলের মধ্যে ঢুকতে পারে না CO2টা, যেটা সিওটাই ওই জন্য পয়জনাস, কার্বন মনোক্সাইডটা। ঠিক আছে, তো যাই হোক, আমরা এটা জানি যে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড খুব ভালো আর কি আগুন নেভাতে সাহায্য করে, ফায়ার এক্সটিংগুইজারে ব্যবহার করা হয়। ফায়ার এক্সটিংগুইজার কি জানো, একটা ভিতরের মধ্যে একটা কাঁচের নলে সালফিউরিক অ্যাসিড রাখা থাকে, আর বাইরেটা সোডিয়াম কার্বনেট থাকে। ওই যখন সুইচটা টেপা হয় বা পাম্প করা হয়, ওই কাঁচটা ভেঙে সালফিউরিক অ্যাসিডটা সোডায়াসে পড়ে, সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেটাই বেরোয়, আর সেইটা দিলেই নিভে যায়। এটা কেন? ধরো এটা একটা কম্পাউন্ড বস্তু, যে বস্তুটা আগুন জ্বলছে মানে ওর সাথে অক্সিজেনের কন্ট্যাক্ট আছে। এখন তুমি যদি CO2 স্প্রে করো, CO2 জানো বাতাসে ভারী, তাহলে ভারীটা নিচে চলে যাবে, O2টা উপরে চলে আসবে, তাহলে O2 কন্ট্যাক্ট পাচ্ছে না, আগুন নিভে যাচ্ছে। তাহলে CO2 জাস্ট কিছু না, ভারী বলে নিচে চলে যাচ্ছে, অক্সিজেনটা উপরে চলে যাচ্ছে, অক্সিজেন কন্ট্যাক্ট পাচ্ছে না, নিভে যাচ্ছে। CO2 আরো অনেক প্রপার্টি আছে, বেকিং প্রপার্টি, ওই যে পাউরুটি ফোলাতে CO2 ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ড্রাই আইস, শুষ্ক বরফ, এগুলো তোমরা জানো, এগুলো একটু পড়ে নেবে। নেক্সট হচ্ছে কম্পাউন্ড অফ সিলিকন। সিলিকনের কিছু কম্পাউন্ড আছে, এটা তো সিলিকন জানো, ঠিক আছে, যেসব বৈদ্যুতিক মানে কম্পিউটার চিপ, তারপরে হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে এটা ব্যবহার করা হয়। এটা সিলিকন টেট্রাফ্লোরাইড, যাকে জল দিয়ে হাইড্রোলিসিস বা আদ্য বিশ্লেষণ করলে এই কম্পাউন্ডটা তৈরি হয়। যদি বলি এটা কেন তৈরি হয়, নাম সিলিসিক অ্যাসিড, ফর্মুলা দুটো লেখা যেতে পারে। কেন তৈরি হয় দেখো, সিলিকন টেট্রাক্লোরাইডে সিলিকনের অবশ্যই অক্টেট ফিল আপ হয়ে গেছে, তবু সিলিকনের ভ্যাকেন্ট ডি থাকার জন্য লোয়ের লোন পেয়ারটাও নেবে। যখন নেবে তাহলে অবশ্যই ও এর মাথায় প্লাস, এস এর মাথায় মাইনাস, কারণ একে ইলেকট্রন দিয়েছে, এর মাথায় প্লাস, এর মাথায় মাইনাস, দুজনেই নিউট্রাল হতে চায়। এই প্লাস যদি নিউট্রাল হতে চায় তাহলে এখান থেকে ইলেকট্রনটা নেবে, আর মাইনাস নিউট্রাল হতে গেলে ইলেকট্রনটা ছাড়বে, তাহলে দুজনেই নিউট্রাল হয়ে গেল। SI Cl 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 OH, এখান থেকে H প্লাস বেরোলো, এখান থেকে Cl মাইনাস বেরোলো, HCl হলো। কি দেখলে, জল অ্যাটাক করতে তখন একটা Cl বেরিয়ে দেখো একটা OH হয়েছে। তাহলে আরো যদি জল এরকম অ্যাটাক করে, তাহলে সবকটা Cl কে তুলে দিয়ে সবকটা OH আসবে, ওই জন্য একটা সিলিসিক অ্যাসিড। বুঝে গেল? যার ফর্মুলা SiO2 লেখা যায়, SiO2 এটা, যার নাম সিলিসিক অ্যাসিড। তাকে হিট করলে
এক অণু জল বেরিয়ে যেতে পারে, এই জলটা এক অণু বেরিয়ে যেতে পারে, যার নাম সিলিকা জেল। যেটা দেখবে তোমরা ভালো কোম্পানির জুতো ফুতো কিনলে জুতোর মধ্যে একটা প্যাকেটের মধ্যে সিলিকা জেল দেওয়া থাকে। কেন বলো তো? ওই সিলিকা জেলটা ময়েশ্চার অ্যাবজর্ব করে। কেন? সিলিকা জেলে একটা অক্সিজেন একটা জল কম আছে, এক্সট্রা ময়েশ্চার হলে যদি চলে আসে ওই ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিয়ে ও সিলিসিক অ্যাসিড হয়ে যায়, যাতে জুতোয় জলটা না ঢোকে। বুঝতে পারলে? তাকে ফার্দার হিট করলে অতি মিহি সিলিকা, ফাইনলি পাউডার সিলিকা তৈরি হয়। এগুলো একটু মনে রাখা। নেক্সট যেটা, সেটা হচ্ছে সিলিকন। এটা সবাই ভুল করে। সিলিকন হচ্ছে এসআই, আর সিলিকন আলাদা জিনিস। সিলিকন একটা পলিমার কম্পাউন্ড, যেটা হচ্ছে R2SiO হোলেন, SiO SI লিঙ্কেজ থাকে। দেখাচ্ছি দেখো, এর নাম ডাইক্লোরো ডাইমিথাইল সিলেন। জল দিয়ে হাইড্রোলিসিস করলে এক্ষুনি দেখলে সিএল গুলো ওইচ হয়ে যায়, দুটো সিএল দুটো ওইচ হয়ে গেছে। তাকে পলিমারাইজেশন করলে এটা হচ্ছে কি করে? এই কম্পাউন্ডটা দেখো অনেকবার করে নেওয়া হয়েছে, দেখো জল বের করে দেওয়া হয়েছে, সব জল বের করে দাও চারিদিক থেকে। দেখো SiCH3CO বন্ড, SiCH3CO বন্ড, SiCH3CO, ওই জন্য লেখা হয়েছে SiCH3CO হোলেন। এবার CH3টা কি আমরা আর ধরছি, R2SiO হোলেন, ঠিক আছে? আর বারবার SiO SI বন্ড, ও SI বন্ড, SI, ওই জন্য SiO SI লিঙ্কেজ। বুঝে গেল? এই সিলিকনটা খুব ভালো ইনসুলেটর পদার্থ, মানে হচ্ছে কোনো কারেন্ট শক খাবে না, এরকম মানে ইনসুলেটর পদার্থ হিসাবে ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে? এরপর যেটা আসা সেটা হচ্ছে সিলিকেট। সিলিকেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি SiO4 টেট্রাহেড্রন, যেটা সিঙ্গেল একলা থাকতে পারে বা অনেকগুলো জুড়ে থাকতে পারে। একলা বা অনেকগুলো জুড়ে থাকবে, ডিসক্রিট হতে পারে, মাল্টিপল ইউনিট হতে পারে। একলা থাকলে সেটাকে বলবো অর্থোসিলিকেট। আচ্ছা, এটাকে আমরা এরম ভাবে আঁকবো, এরম ভাবে। কেন? এই সিলিকনটা কোনটা জানো? এই কালো যেটা করা, এইটা সিলিকন। চারটে ও কোনগুলো জানো? এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা যেটা আছে না, এর পিছনের দিকে ভিতরে আছে একটা। বুঝতে পারলে? এইটা যে আঁকা হয়েছে দেখো, এইটা সিলিকন, তার সঙ্গে চারটে ও দেখো, একটা দুটো তিনটে, আর এই পিছনে চারটে। এরও সিলিকন, এটা 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 চারটে আছে। দেখো দুটো সিলিকেট ইউনিটে দেখো একটা মাঝখানে অক্সিজেন কমন, দুটো সিলিকেটের একটা মাঝখানে অক্সিজেন কি আছে? কমন। তাহলে একটা সিলিকেট যদি নিজে সিঙ্গেল ইউনিট হিসাবে থাকে তার নাম অর্থোসিলিকেট। দুটো সিলিকেট যদি একটা অক্সিজেন বা কর্নার কমন করে তখন বলা হয় তাকে পাইরোসিলিকেট। অনেকগুলো সিলিকেট যখন জুড়বে তখন দেখবে দুটো অক্সিজেন কমন হয়েছে, মানে এরকম ভাবে যদি জুড়ে যায় সিলিকেট গুলো, দেখবে দুটো করে অক্সিজেন কমন হয়েছে। আবার দেখবে এরম ভাবে যদি জোড়ে তিনটে করে কমন হয়েছে, মানে এরম আছে, আবার এখান দিয়ে এরম যদি বেরোয় তিনটে করে অক্সিজেন কমন, তখন তাকে বলবো সিট সিলিকেট। চারটে করে অক্সিজেন কমন হলে সেটাকে বলবো 3D সিলিকেট। এরকম সব নাম আছে সিলিকেটের, ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে জিওলাইট, যেটাকে বলা হয় অ্যালুমিনো সিলিকেট। এটা ব্যাপারটা কি দেখো, একটা 3D সিলিকেট যেটা আমরা বলি SiO2। SiO2 আমি এটা একটু মুছছি বা পরে পেয়ে যাচ্ছি একই ব্যাপার। SiO2 তে সিলিকনের চার্জ কত বলো? ও এর -22 -4, মানে সিলিকনের +4। আমি একটা SiO2 ক্লাসে, SiO2 তো হোলেন ফর্মে থাকে, অনেক সিলিকা থাকে, আমি ধরো দুটো সিলিকন বা তিনটে সিলিকন আমি এখান থেকে বের করে নিলাম, জাস্ট তিনটে সিলিকন বের করে নিচ্ছি। তাহলে কটা প্লাস বের করলাম? 3 4 12টা প্লাস বের করে নিলাম। সেই জায়গায় আমি তিনটে অ্যালুমিনিয়াম দিয়েছি, অ্যালুমিনিয়ামের কত প্লাস? 3 প্লাস, মানে 9টা দিয়েছি, 9টা প্লাস দিলাম। তাহলে 12টা প্লাস বের করলাম, মানে 4 প্লাস থেকে একটা সিলিকনে তিনটে সিলিকন অ্যাটম বের করেছি, মানে 3 4 12 প্লাস বের করে নিলাম। আর দিলাম হচ্ছে 3 3 9, 9টা প্লাস দিলাম। তাহলে এখন কটা প্লাস কম পড়ছে? 3টে প্লাস। তো 3টে Na প্লাস আরো এক্সট্রা দিয়ে দাও, বা একটা Ca2 প্লাস একটা K প্লাস দিয়ে দাও, দিয়ে পুরো চার্জ নিউট্রাল করে দিলে। ওটা কি বলে? অ্যালুমিনো সিলিকেট। মানে সিলিকেট থেকে কিছু সিলিকন অ্যাটম তুলে নিয়ে সেই জায়গায় অ্যালুমিনিয়াম দেবে, চার্জটাকে নিউট্রাল করার জন্য সোডিয়াম পটাশিয়াম বা ক্যালসিয়াম ইউজ করতে পারো, সেটাকে বলা হয় অ্যালুমিনো সিলিকেট, যার নাম জিওলাইট। বুঝে গেল? তো মেন যে জায়গাগুলো কনসেপ্ট লাগবে একটু সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম, আর কিছু কনসেপ্টের জায়গা নেই। এবার তোমাকে মুখস্থ করতে হবে। টোটাল পি ব্লক কমপ্লিট। সামনের দিন অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, মাত্র একটা ক্লাসের মধ্যে টোটাল এস ব্লক চ্যাপ্টার 5 নম্বরের চ্যাপ্টার কমপ্লিট করবো। অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, তারপরের দিন থেকে কিন্তু প্র্যাকটিসে আসবো, একদম সিও শর্ট কোশ্চেন নিয়ে আসবো ফিরে। ওকে, আজকে সেখানে শেষ করলাম, বাই। ওকে।